মুসলমানদের অধঃপতনটা কখন থেকে শুরু হয়? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়, এটা আপনারা সবাই জানেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধটা শুধু এমনি এমনি লাগে নাই, এটা লাগিয়ে দেওয়া হয়েছে। কেমনে? 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের আগে ইহুদিরা একটা মাস্টার প্ল্যান করেছে। এই মাস্টার প্ল্যানটা তারা 1906 সালে আমেরিকা যখন আর্থিকভাবে মাজা ভেঙে গেছে, তখন 1906 সালে আমেরিকার রথচাইল্ড একটা পরিবার আছে। 7ম শতাব্দীতে রথচাইল্ড এর সাথে আরও 4টা পরিবার, তারা একত্রিত হয়ে একটা গোপনীয়তা অবলম্বন করে হাওয়াই দ্বীপে গোপন একটা মিটিং করেছে। ভাষাগুলি কঠিন হতে পারে, আপনারা যাতে বুঝেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। রথচাইল্ড সাথে আরও 4 ফ্যামিলি ইহুদি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়ে দেওয়ার আগে তারা একটা মাস্টার প্ল্যান করার জন্যে হাওয়াই দ্বীপ, যেটার নাম ইতিহাসে এসেছে আপনার জর্জিয়ার নিকটবর্তী নির্জন দ্বীপে জ্যাকল আইল্যান্ডে বাছাই করা একটা পার্সোনাল দ্বীপ আছে। ইহুদিরা এখানে সলা পরামর্শ করে। সেখানে তারা বিশ্ব বরেণ্য মাথাওয়ালা ইহুদি একত্রিত হয়ে ট্রেনে যাত্রা করে এই গোপনীয়তা রক্ষা করে তারা এই নির্জন দ্বীপ জ্যাকল আইল্যান্ডে 1906 সালে একটা মিটিং করেছে বিশ্ব নিয়ে, মাস্টার প্ল্যান। তখনও কিন্তু বিশ্বযুদ্ধ হয় নাই। এই মাস্টার প্ল্যানে তারা কি বুদ্ধির ছক এঁকেছে আজ পর্যন্ত গোটা বিশ্বকে তা জানানো হয় নাই। কিন্তু ওই জায়গা থেকে তারা 1 সপ্তাহ পরে নীল নকশা করে এসে যা যা করেছে তার একটা দৃষ্টান্ত আপনাদের খেদমতে আমি তুলে ধরবার চেষ্টা করছি। সে 1906 সালের নির্জন দ্বীপের ভেতরে সলা পরামর্শ করে এসে তারা আমেরিকার ভিতরে কয়েকটা কাজ করেছে। 1 নাম্বার, 1913 সালে তখন তারা প্রথম মার্কেটে ডলার ছাপায়। কি ছাপায়? আসতে বলেন, আরো আসতে বলেন। কত সালে? 1913, মানে 1906 সালে গোপন সলা পরামর্শ। এরপরে প্রথমে আমেরিকা ডলার ছাপায় কত সালে ভাই? 13 সালে। 1913 সালে ডলার ছাপানোর পরে এই 1914 সালের যুদ্ধের আগে গোটা পৃথিবীতে স্বর্ণ আর মুদ্রা দিয়ে ক্রয় বিক্রয় হতো। আপনারা যারা বৃদ্ধ আছেন আপনারা শুনেছেন আগেকার দিনে খাবার দিয়ে মানুষ কিন্তু একটা জিনিস আরেকজনের কাছ থেকে নিত। এই যে আমি দেখেছি ইতিহাসে আপনার কোদাল, খুন্তি, লোহা লক্করি দিয়েও মানুষ মানুষের কাছ থেকে খাবার নিত, এখন থেকে 3-4-500 বছর আগে। এরপরে মানুষ যখন আরেকটু আপডেট হলো তখন মানুষ এই যে আমরা অনেকে অসুস্থ হলে ছোটোবেলায় দেখছি কড়ি দিত, এই কড়িটাকেও বন্ধক রেখে মানুষ তার বিভিন্ন কাজ কারবার করত। তার মানে ইতিহাসে কড়ি দিয়ে আর্থিক লেনদেন করারও একটা পার্ট আছে। এটা আপনারা যারা মুরব্বী আপনারা শুনছেন। এরপরে 1914 সালের আগে ওই যে বলেছিলাম অটোম্যান সাম্রাজ্য, ওসমানীয় খেলাফত, তাদের সাথে যুদ্ধ লাগানো হয়। এই অটোম্যান সাম্রাজ্য, ওসমানীয় সাম্রাজ্যকে 2টা মহাদেশ নিয়ে যারা গঠিত ছিল, এত বিশাল পাওয়ারফুল সুপার পাওয়ার মুসলিমরা ছিলেন, সেই অটোম্যান সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্যে বিশ্বের কোনো পরাশক্তি ছিল না মুসলমানের সাথে। সেই যে 1906 সালে নির্জন দ্বীপে 1 সপ্তাহব্যাপী পার্সোনাল নীল নকশা করা হয়, এরপরে 1913 সালে ডলার ছাপানো হয়, এরপরে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এই প্রথম বিশ্বযুদ্ধে সব থেকে বেশি যে ক্ষতিটা বিশ্বের ভিতরে হয়েছে
সেটা হচ্ছে মুসলমানের মেরুদণ্ডকে খ্রিস্টানরা নীল নকশা করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সেই অটোমান সাম্রাজ্যটা ভেঙে বর্তমান বিশ্বে 59টি দেশ তৈরি হয়েছে। কতটা? কয়টা? 59। এখন অটোমান সাম্রাজ্যকে তারা ধ্বংস করে কি পেয়েছে? অটোমান সাম্রাজ্য ওসমানীয় খেলাফতকে ধ্বংস করেই তারা ডলার মার্কেটে নিয়ে এসে স্বর্ণ আর রূপাকে মার্কেট থেকে কম পুঞ্জীভূত করে স্টক করে দিয়েছে, স্বর্ণ নিয়ে ফেলেছে, আর মার্কেটে ডলার নামের হাওয়া দিয়ে ছাপা ফালতু টাকা মার্কেটে নিয়ে এসেছে। বোধহয় আমি বুঝাতে পারি নাই। 1906 সালের সেই দ্বীপে তাদের মাস্টার প্ল্যান যতগুলি হয়েছিল, এর ভিতরে যে অগ্রণী সেনাপ্রধান ছিল তিনি ছিলেন নিলসন এল্ডার্স, মিস্টার ওয়ারবার্স সহ সেখানে যারা এই নীল নকশা করেছিল, সেই নীল নকশার ভেতরে তারা প্রথম বিশ্বযুদ্ধ ঘটায়। 1913 সালে তারা মার্কেটে প্রথম ডলার নিয়ে আসে। এখন ডলার নিয়ে আসার পরে ডলার তো মানুষ প্রথম রিসিভ করতেছিল না, কারণ সব মানুষ স্বর্ণ মুদ্রা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে অভ্যস্ত। আর কোরআন এই কথা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, আল্লাহ পাক বলছেন স্বর্ণ আর রূপাই হচ্ছে মূলধন। একই কথাকে আল্লাহ পাক 3তম পারার 10তম পৃষ্ঠার সূরাতুল আলে ইমরানের ভিতরে বলছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাদ যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহ পাক স্বর্ণ রূপা যে মানুষের আসল সম্পদ, এটা চিরকালের জন্য কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন। সেজন্য স্বর্ণ বাংলাদেশেও 1 কেজি, সৌদি আরবেও কি কথা কয় না, বাংলাদেশেও রূপা 1 কেজি, সৌদি আরবেও গোটা বিশ্বে সমান। কিন্তু বাংলাদেশের 100 টাকায় আমেরিকায় কোনো দাম আছে? কথা কয় না। এই জায়গায় খেলাটা এই জায়গায় খুব খেয়াল করে। এখন তারা 1913 সালে মার্কেটে ডলার নিয়ে আসলো। এখন ডলার কিন্তু এমনিই নিয়ে আসে নাই, সিস্টেম কি করছে? ডলার নিয়ে আসার সময় তারা যে 2 নাম্বারিটা করেছে, সেটা হচ্ছে ডলার নিয়ে আসার সময় তারা দেখলো মানুষ এটা মার্কেটে খাচ্ছে না, নিচ্ছে না, কারণ মানুষ স্বর্ণ মুদ্রা দিয়ে রানিং ছিল। সেই সময় ফেড নামের একটা জোরালো ব্যক্তি ছিল। সে কি করলো? সে বলল যে 1 আউন্স স্বর্ণের বিনিময়ে $20 দেওয়া হবে। অর্থাৎ স্বর্ণের দাম বাড়ালো, ডলারের দাম কমালো। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই? 1 আউন্স সামান্য স্বর্ণের বিনিময়ে বলল $20। এখন যে ব্যক্তি স্বর্ণ আগে দিতে চায় নাই, বাসা বাড়িতে রাখছিল, যখন দেখছে যে ওরে বাবা $20, দ্রুত ঘরের সব স্বর্ণ দিয়া ফেডের কাছ থেকে $20 নিয়ে গেছে। দেখেন স্বর্ণটারে হাত করছে কিভাবে। এখন এরকমের করে করে তৎকালীন সময় প্রথম বিশ্বযুদ্ধের আগে ফেড নামের সংস্থা প্রায় 20,000 টনের উপরে তারা বিশ্ব থেকে স্বর্ণ হাত করে ফেলছে। এই স্বর্ণ নিয়ে তারা এইবার মার্কেটে ডলার ছাপিয়ে দিল। মার্কেটে ডলার ছাপিয়ে দিয়ে এখন তৎকালীন সময়ে আমেরিকার সরকারকে বুঝালো যে কিছুদিন পরে তো যুদ্ধ লাগতেছে, আর যুদ্ধের তো একটা অতিরিক্ত খরচ আছে। এই খরচকে বহন করার জন্যে আপনার তো সেই সম্পদ নাই, আপনি কাজ করেন, আমার কাছ থেকে আপনি ঋণ নেন, আমি আপনাকে ঋণ দিব, আর ঋণটা হচ্ছে ডলার। সরকার বললেন বাহ, তা তো খারাপ না। প্রায় 10,000 বিলিয়ন ডলার তখন ওই সরকারকে সামনের আগাম যুদ্ধের জন্য সেটা প্রদান করা হয়, এবং সেটা দেওয়ার পরে এই প্রথম বিশ্বযুদ্ধ লাগে। এখন এই বিশ্বযুদ্ধের আগে তারা ওসমানীয় খেলাফতকে কিভাবে ভাঙবে মাস্টার প্ল্যান হয়েছে, ডলার কিভাবে আনবে, স্বর্ণ কিভাবে মার্কেট থেকে আউট করবে, এই ডলারটাকে আবার আন্তর্জাতিক মানে কিভাবে নিবে, সেটা আবার সামনে আমাদের আলোচনায় আসতেছে। এই কাজগুলি সব প্রথম বিশ্বযুদ্ধের আগে 1906 সালে সেই হাওয়াই দ্বীপের ভেতরে
এক সপ্তাহের মাস্টার প্ল্যানের ভেতরে ইহুদিরা করে তারপরে প্রথম বিশ্বযুদ্ধটা ঘটিয়েছে। এইবার আসেন, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 সালে। এখন 1939 সালে যখন বিশ্বযুদ্ধ হয়, এই 1939 সালে বিশ্বযুদ্ধ প্রায় 6 বছর রানিং ছিল। এই বিশ্বযুদ্ধটা লাগানোর শেষ পর্যায়ে 6 মাস আগে ইহুদিরা আরেকটা কনফারেন্স ডাকে। সেই কনফারেন্সটা ইতিহাসে নাম দেওয়া হয়েছে যে সেই কনফারেন্সের নাম হচ্ছে ব্রিটন উডস। ব্রিটন উডস নামে বিশ্বের সবথেকে বড় বড় ইহুদি যারা, তারা একটা কনফারেন্সের আয়োজন করলেন। এই কনফারেন্সে তারা সব দেশের রাষ্ট্রপ্রধানদেরকে ডেকে বললেন, তোমার দেশে এক রকমের কারেন্সি চলে, তোমার দেশে আর এক রকমের চলে, তোমার দেশে আর এক রকমের চলে। শোনো, এই সব দেশে ভিন্ন ভিন্ন কারেন্সি, মানে ওই যে স্বর্ণরূপা ছাড়া যে ডলার আসছে, কোনো দেশে রুপিয়া আসছে, কোনো দেশে মুদ্রা আসছে, সেইগুলি এগুলির ভিন্ন ভিন্ন না রেখে একটা কাজ করো, আমরা সবাই মিলে এক কারেন্সি ব্যবহার করি, আর সেই কারেন্সিটা হবে আমেরিকার ছাপানো ডলার। বুঝলেন, শয়তান তালিটা ধাক্কায় ধাক্কায় আসছে, ধাপে ধাপে আসছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার 6 মাস আগে তারা মাস্টার প্ল্যান করে, তখন যারাই মিটিংয়ে ছিলেন কনফারেন্সে, সহজে কেউ রাজি হচ্ছিল না। কিন্তু ইহুদিদের 20 দাঁত, বুঝতে মেধা লাগে। ওরা কি করলো, সাময়িকভাবে সবার মোটামুটি একটা মতামত নিয়ে পরের দিন স্বর্ণের দাম আরও বাড়িয়ে দিল। স্বর্ণের দাম 1 আউন্স সমান সমান $35 দাম দিছে। প্রথম বিশ্বযুদ্ধের আগে দিছিল 1 আউন্স সমান সমান $20, এইবার দিছে $35। এখন যে বেটার স্বর্ণ বাসা বাড়িতে আছে, এই চিন্তা করতেছে কি বাসা বাড়িতে রাইখে লাভ কি, স্বর্ণ তাড়াতাড়ি দিয়া ডলারটা নিয়ে আসে। এই সময় আর একটা টান মারলো স্বর্ণ রূপা, সেই টান করে মজুত করে স্বর্ণ রূপাটা নিয়ে বিশ্বের ভিতরে সব থেকে স্বর্ণ মজুদ কোন রাষ্ট্রে জানেন? আমেরিকায়। সব থেকে স্বর্ণ মজুদ করা এখন আমেরিকায়। গোটা বিশ্বের ভিতরে অর্থনীতির ধস পড়ে যদি কয়েকশো বছর থাকে, সব রাষ্ট্র ভিক্ষুক হবে, তারা ভিক্ষুক হবে না। কারণ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মাস্টার প্ল্যান করে স্বর্ণ আর রূপা, ডলারের দাম কমিয়ে রূপা আর স্বর্ণের দাম বেশি করে ওই সময় যেটা মজুদ করে রেখেছে, সেই সময় থেকে বিশ্বের ভেতরে স্বর্ণের দাম বাড়ে, ডলারের দাম কমে। মাঝে মাঝে দেখবেন ডলারের দাম বাড়ে, স্বর্ণের দাম কমে। এই ওঠা নামা ইসলামে নাই। এই উঠায় আর নামায় যারা, তারা হচ্ছে রক্ত খেকো মানুষরূপী জাহেল মূর্খ শয়তান ইহুদি। ঠিক কিনা বলেন? ওরা আরো কি করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে? ওরা বলছে এখন পর্যন্ত বিশ্ব ব্যাংকের কাছে আসি নাই, সুদকে কিভাবে আন্তর্জাতিক করা হয়েছে, আমি সেই দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। তৎকালীন সময় সেই যুদ্ধ শেষ হবার 6 মাস আগের কনফারেন্সে ওরা আর একটা জিনিস করেছে। সেখানে ওরা ডলারটাকে বলল 1933 সালের আগে, প্রথম বিশ্বযুদ্ধের পরে 1933 সাল পর্যন্ত ডলারটা ছিল আমেরিকার জন্য খাস। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবার পরে ওরা এই ব্রিটেন উডস নামের কনফারেন্সের পরে ডলারটা এবার নিয়ে এসেছে আন্তর্জাতিকভাবে। অর্থাৎ এখন আর বিশ্বের কোনো রাষ্ট্র স্বর্ণ আর রূপা দিয়া লেনদেন করতে পারবে না। এখন থেকে আমরা নিয়ম করে দিলাম, ব্যবসা বাণিজ্য সব কিছু চলবে আমাদের ডলারের কারেন্সি দিয়ে। আর এই কারেন্সি যেটা কন্ট্রোল করবে, এই কন্ট্রোল করার জায়গাটা হবে নিউ ইয়র্কের ডিসিতে একটা ব্যাংক হবে। সেই ব্যাংকে স্বর্ণমুদ্রা থাকবে। স্বর্ণমুদ্রা যখন তারা নিয়েছে, তখন তারা একটা মাস্টার প্ল্যান করেছে। মনে করেন আমি স্বর্ণ দিচ্ছি আপনাকে 20 টাকা, ওই যে আমার স্বর্ণটা নিয়ে তখন তারা গায়ে লিখে দিত, একটা নাম্বার বসিয়ে দিত, আর লেখা থাকতো চাহিদা মাত্র 20 টাকার স্বর্ণ ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহককে দিতে বাধ্য থাকবে। আপনারা কি বুঝতেছেন?
এখন কি 10 টাকার নোটে লেখা আছে গ্রাহক চাহিদা মাত্র 10 টাকা দিতে বাধ্য থাকবে? লেখা আছে 100 টাকায়, 1000 টাকায়, 500 টাকায়। ওই যে স্বর্ণ নিছে, স্বর্ণ নিয়ে রসিদ দিছে, ওই রসিদের লেখায় একটা ক্রমিক সংখ্যাবাচক সংখ্যা ছিল। এখন বর্তমান টাকায় কি একটা নাম্বার আছে? সব টাকায় নাম্বার একটা আছে না কানায়? সেই সময় এই বুদ্ধি দিছে, ওই লেখাটা দিছে বিশ্বটাকে। তারা প্রথম বিশ্বযুদ্ধে মুসলমানদেরকে টুকরো টুকরো করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে তারা আন্তর্জাতিক ব্যাংক আবিষ্কার করেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসেই তারা জাতিসংঘ 1945 সালে তারা প্রতিষ্ঠা করেছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তারা কিন্তু ইসরায়েলের মতন ইহুদি একটি নির্দিষ্ট ভূখণ্ড ফিলিস্তিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা থেকে কি বুঝতে পারলাম? প্রথম বিশ্বযুদ্ধে মুসলমানকে টুকরো টুকরো করেছে ওসমানীয় খেলাফতকে। ওসমানীয় খেলাফতকে ভেঙে যে রাষ্ট্র করেছে তার সংখ্যা হচ্ছে 59। আমি সংক্ষেপে একটু নাম কয়টা আপনাদের শুনাই, যে আসলে ওরা কত বড় গাদ্দার, আমাদের হাত ছাড়া করে ভিন্ন ভিন্ন বানিয়ে ওরা কি করেছে। যেই সমস্ত দেশ ওসমানীয় খেলাফতের সাম্রাজ্যের অধীনে ছিল, ইয়েমেন, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, পশ্চিম ইরান, লেবানন, ইজিপ্ট, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, সুদান, ইরিথিয়া, জিবুতি, সোমালিয়া, কোস্ট অফ কেনিয়া, কোস্ট অফ তানজিয়া, নাইজেরিয়া, নর্থ মোজাম্বিক, মরক্কো, মরিতানিয়া, মালি, সেনেগাল, গুইনিয়া বিসাউ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আচ্ছা দেখেন নামগুলি দেখেন, গিনি, ইথিওপিয়া, সৌদি আরব, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, বুলগেরিয়া, গ্রিস, সারিয়া, মেন্টগরো, বসরিয়া, হায়োগেনিয়া, ক্রোয়েশিয়া, মসেডোনিয়া, স্লোভেনিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা, ইউক্রেন, আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া, নর্থ সাউথ সাইপ্রাস, সাউথ রাশিয়া, পোল্যান্ড, সাউথ ইস্ট ইতালি, আলবানিয়া, বেলারুশ, লিবিয়া, লাটভিয়া, কাসোভো, বোজোবান্দিয়া। সর্বমোট ওসমানীয় সাম্রাজ্যের হাতে এই 59টি রাষ্ট্র তারা একে একে যুদ্ধ করে মুসলিম বানিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের আগে 2 মহাদেশ সম্পূর্ণ একটা রাষ্ট্র ছিল সেই ওসমানীয় সাম্রাজ্য। এদেরকে ভেঙে ভেঙে প্রথম বিশ্বযুদ্ধে এতগুলি রাষ্ট্র বানিয়ে মুসলমানের ঐক্যের প্লাট ভূমিটাকে নষ্ট করে ইহুদিরা খেয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে এরা ন্যাটো তৈরি করেছে। আজকের ন্যাটো কবে থেকে এসেছে? আপনারা কি বুঝতেছেন আলোচনা, নাকি আপনাদের কষ্ট হচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে এখন মুসলমানের হাত ছাড়া রাষ্ট্র হয়ে গেছে। এখন এই রাষ্ট্রগুলোরে আগুন দিয়ে জ্বালাতে হবে। কেমনে জ্বালাবে? তখন ন্যাটো 31টি ইউরোপীয় রাষ্ট্রগুলি একত্রিত হয়ে ন্যাটো তৈরি করলো। ন্যাটো তৈরি করে ইরাকের মধ্যে ঢুকিয়ে রাখছে কতজন, ফিলিস্তিনে ঢুকিয়ে রাখছে, জর্দানে ঢুকিয়ে রাখছে, লেবাননে ঢুকিয়ে রাখছে। প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে ওদের সৈন্য ঢুকিয়ে রাখছে। কেন? আপনার সম্পদ কেমন হয়, তেলের খনি আছে কিনা, গ্যাসের খনি আছে কিনা, আপনি দিন দিন কতটুকুন রাজনীতি নিয়ে ইসলামিক মাথা উঁচু করতে চান, সবটাকে কন্ট্রোল করার জন্য, অবজারভেশনের জন্য তারা ন্যাটো নামের দস্যুদেরকে আবিষ্কার করে 59টি রাষ্ট্রের ভিতরে ঢুকিয়ে দিয়ে বিশ্বযুদ্ধের আগে গোটা বিশ্বটাকে তারা আয়ত্তের ভিতরে নিয়ে নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই সময় এই 1914 থেকে বর্তমান সময় পর্যন্ত মুসলমান লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন, নির্যাতিত পণ্য ভোগ্য সামগ্রীতে পরিণত হয়েছে। কিন্তু 1914 সালের আগে মুসলমানের বিপক্ষে কেউ কথা বললে তার হিসাব করে কথা বলতে হতো। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, আর তখন তারা আন্তর্জাতিক ব্যাংককে তারা আবিষ্কার করে
ওই ব্যাংকের ভেতরেই তারা সকল সিস্টেম করলো। আর সেই সিস্টেম অনুযায়ী তারা বলল এক এক রাষ্ট্রে থাকবে এক একটা কেন্দ্রীয় ব্যাংক। তাহলে বিশ্ব ব্যাংকের অধীনে সকল কেন্দ্রীয় ব্যাংক, প্রত্যেক রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকবে বাণিজ্যিক কিছু ব্যাংক। যেমন দেখেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সেই আমেরিকার বিশ্ব ব্যাংকের অধীনে। বাংলাদেশে এখন যদি দক্ষিণ সস্তাপুরীকে আজকের একটা ব্যাংক খুলতে চায়, তাকে নিশ্চিত বাংলাদেশ ব্যাংকের ধারস্থ হতে হবে। এছাড়া কি সম্ভব? একটু জোরে বলেন, সম্ভব না। এই যে ব্যাংকে আবিষ্কার করে তারা কি করছে, ওই যে সুদের উপরে আমি আলোচনায় ছিলাম, এজন্য এই ইতিহাসটা টেনে নিয়ে আসলাম। এখন এই ব্যাংক ওই যে প্রথম বিশ্বযুদ্ধে 10,000 বিলিয়ন ডলার দিয়েছিল ফেড নামের লোক, সে তখন এই 10,000 টাকা লোন দিয়ে যুদ্ধ লাগিয়ে দিল আর বলল আপনি 10,000 টাকায় 2% করে আপনি সুদ দিবেন। সেই যুদ্ধ দিনের পর দিন বাড়তে লাগলো। আহার খাদ্য সব কিছু যখন যোদ্ধাদের বেশি লাগতেছিল, তখন সেই সুদ গড়াতে গড়াতে 10,000 বিলিয়ন ডলারে সে ইনকাম করে নিল 12,000 বিলিয়ন ডলার। এখন এই ঋণ শোধ করতে হলে সরকার একা পারবে না, তখন সেই ঋণ সকল জনগণের মাথায় চলে গেল। দেখলেন ঋণটা মাথায় চলে আসছে কিভাবে? ঠিক সেভাবে করে বাংলাদেশ আমরা যখন ঋণে পড়েছি, এই ঋণ এখন আপনার আমার মাথার উপরে আছে। এটা কিন্তু সেই বিশ্ব ব্যাংকের হিসাব করা মাস্টার প্ল্যানের একটা চিত্র। এটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই প্ল্যান করে মানুষ যেন যত রাষ্ট্র 1914 সালের পরে স্বাধীনতা অর্জন করেছে, প্রত্যেকটা রাষ্ট্র দুর্বল, সেই দুর্বল রাষ্ট্রে কখনো মাথা উঁচু করে বিশ্বের ভিতরে যেন দাঁড়াতে না পারে, সেজন্য ওই বিশ্ব ব্যাংক থেকে লোন দেওয়া হয়। ওই বিশ্ব ব্যাংক দিয়ে লোন নিয়ে গরিব মানুষের দেশে বিল্ডিং হয়। আপনি আমি দেখি লোন এনে বড় বড় বিল্ডিং হয়েছে। আহারে না, ওই 1 টাকা লোনে তো 100 টাকা দেয়া লাগবে। আমি বুঝাতে পারি নাই? এই বিশ্ব ব্যাংকের মাস্টার প্ল্যানই এটা, যে যত রাষ্ট্র আমরা এখন পর্যন্ত খণ্ড খণ্ড করেছি, তারা যখন উন্নয়নশীল হয়ে দাঁড়াতে চাবে আমাদের কাছে লোন নিবে। তা আমাদের কাছে যখনই লোন নেবে তখন ওই রাষ্ট্রে আমরা লোন দিব, আর গোটা রাষ্ট্র লেন পরিশোধ করার আগ পর্যন্ত আমাদের কাছে ধরা থাকবে। এজন্য বিশ্ব ব্যাংকের মাধ্যমে যত লোন আমার দেশ এনেছে, বাংলাদেশ এনেছে, গোটা বিশ্বের যে যত রাষ্ট্র বিশ্ব ব্যাংক থেকে আর্থিক লেনদেনের সুবিধা নিচ্ছে, তার মানে কেমন যেন হাওয়াইভাবে বিশ্ব ব্যাংকের কাছে দেশটা বিক্রি হয়ে দারিদ্রতার চরম সীমায় দিন দিন পৌঁছে যাচ্ছে। ঠিক কিনা বলে? এটা তাদের মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের বিরুদ্ধে সাদ্দাম হোসেন 2000 সালে কথা বলছিলেন। সাদ্দাম হোসেন 2000 সালে বলছিলেন, তোমাদেরকে তেল আমরা $8 বিনিময়ে দেব না, আজ থেকে তেল বিক্রি হবে আগের দিনের স্বর্ণ আর রূপার বিনিময়। তখন আমেরিকার ডলারের মার্কেটে ধাক্কা লেগে যায়, ওদের মাজা ভেঙে গিয়েছিল। সেজন্য 2000 সালে সাদ্দাম হোসেনের সাথে এক কথায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আমেরিকা চলে গেল, আর সাথে সাথে ইরাককে অ্যাটাক করলো। ইরাককে বোম্বিং করে পথের ভিখারি বানিয়ে দিল, সাদ্দাম হোসেনকে ধরে ফাঁসি বানিয়ে দিল। এদিক থেকে সেই ডলারকে ধরে রাখার জন্য 1933 সালে সৌদি আরবের তেলের দিকে শকুনের নজর গিয়ে পড়ল, যে আমাদের ডলার তো মার্কেটে রাখতে হলে এভাবে কেমন করে রাখবো। সেজন্য 1933 সালে 1976 সালে সৌদি আরবের আবিষ্কৃত তেলের দিকে নজর গিয়ে পড়ে, আর সেই তেলকে তখন বাদশাহ ফয়সালকে হত্যা করা হয়। বাদশাহ ফয়সালকে হত্যা করা হয় 1945 সালের পরে। 1980 সাল পর্যন্ত মিশর, কাতার, দুবাই, বাহরাইন যত রাষ্ট্রের যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের যুদ্ধের পেছনে আমেরিকা আর ইসরায়েলের হাত আছে। ওরা যুদ্ধ দিয়ে তাদেরকে টালমাটাল করে রেখে সৌদি আরবের তেলের ব্যাপারে তারা লাস্ট একটা চুক্তি করলো, যে দেখো বাদশাহ ফয়সাল তো মারা গেছে, এখন তুমি যে বাদশাহ নতুন করে চেয়ারে বসতেছো, তোমার জীবনের নিরাপত্তা নাই। তুমি একটা কাজ করো, তোমার ফ্যামিলি, রাজ ফ্যামিলির নিরাপত্তা আমি আমেরিকা দেব। ইসরায়েল যেন তোমার দেশে হামলা করতে না পারে, নিরাপত্তা দেবে কে? একটু জোরে বলেন।
অথচ আসল নিরাপত্তার মালিককে এই বাদশাহ ফয়সাল পর্যন্ত সৌদি আরবের একটা কঠিন অবস্থান ছিল, কিন্তু সেই তেলের দিকে শকুনের নজর যাওয়ায় এখন ডাইরেক্ট তো বলতে পারে না যে তেল দাও। ওরা কি করলো, রাজ পরিবারের নিরাপত্তার নামে ওরা বলল আমরা নিরাপত্তা দেব, তার মানে তোমাদের আমরা সৈন্য দেব, অস্ত্র দেব, তোমরা আমাদেরকে তেল দিবা। কারণ তেল ছাড়া ইসরায়েল আমেরিকা ভিক্ষু। এইবার তেল নেওয়া শুরু করলো, কিসের শর্তে? তোমাদের আমরা অস্ত্র দিব, তোমরা আমাদের তেল দেবা। আচ্ছা, তেল দিলেই তো হবে না, তোমার রাষ্ট্র থেকে যারা তৈল কিনবে আমার দেশের ডলার ছাড়া একটা টাকা বাহিরের কোনো ডলার দিয়া হবে না। দেখলেন স্বার্থ কোন দিকে চলে গেল। সেই পেট্রো ডলারের নাম সেখান থেকে এসেছে, যে সৌদি আরবের তেল, ডলার চলবে আমেরিকার, তেল হয়েছে সৌদি আরবের। মাথায় মগজ নাই। ও সময় যদি দাঁড়িয়ে বলতো বেটা নিরাপত্তা দেওয়ার তুই কে? হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু। তোর নিরাপত্তায় পা দিয়ে আমি থুতু নিক্ষেপ করি, দাফন দেই, আমার নিরাপত্তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বলেন? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। কোন মানুষের নিরাপত্তা কোনো মানুষ দিতে পারে না, একমাত্র চূড়ান্ত পর্যায়ের নিরাপত্তা আল্লাহ ছাড়া কেউ কারো হতে পারে না। ঠিক কিনা বলে? সেই জায়গায় সৌদি আরব যদি বিক্রি না হতো, আমেরিকা 20 দাঁত বসানোর ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে পারত না। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, সেই পেট্রো ডলার দিয়ে আমাদেরকে ডলার চাপিয়ে দিছে, স্বর্ণের দাম কমায়, আবার ডলারের দাম কমায়, স্বর্ণের দাম বাড়ায়, উঠায় আর নামায়। অথচ পরোক্ষভাবে তাকাইলে দেখা যায় আমাদের মুসলিমদের কান ধইরা ওট বস করায়। ঠিক কিনা? এখন ডলার হয়ে গেছে আন্তর্জাতিক মানের। 1971 সালে সেই থেকে আমার দেশে টাকা এসেছে। সময় হয়ে গেছে, আমি আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। সেই থেকে আমার দেশের টাকাটা কিভাবে এসেছে, আমার দেশের টাকাটা কিভাবে এসেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে দেশ স্বাধীনের পরে ধানমন্ডিতে একটা দোকানে গিয়েছিলেন। উনি দোকানে গিয়ে, ওনার সাথে তাজউদ্দিন ছিলেন, ওনারা দুইজন এক দোকানে বসা ছিলেন। আর সেই দোকানে বসা অবস্থায় দেখলেন এক লোক কি খাবার খাওয়ার পরে পাকিস্তানি দিছে রুপিয়া, আর এক লোক কি খাওয়ার পরে ভারতেরটা দিছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মাথাটা কাজ করে না। ঘটনা কি? স্বাধীনতার আগে পাকিস্তানের এক কারেন্সিতে ছিলাম আমরা, এখন 2 কারেন্সি স্বাধীনতা অর্জনের পরে, এটা তো হতে পারে না। উনি সাথে সাথে ভারত চলে গেলেন। ভারত গিয়ে উনি সাথে সাথে 1 টাকা এবং 100 টাকার নোট ছাপিয়ে আনলেন। এই 1971 সালের পরে 1972 সালের আগে বাংলাদেশে যারা স্বাধীনতার যুদ্ধ দেখেছেন তারা আমার থেকে ভালো বলতে পারবেন, তৎকালীন সময় পাকিস্তানের টাকার উপরে বাংলাদেশের একটা সিল লাগানো থাকতো। ঠিক কিনা? এই সিলটা দিয়ে বাংলাদেশে পারমিশন হয়েছে বলে টাকাটা চলতো। সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে সাথে ভারত গিয়ে বাংলাদেশের নামে 1 টাকা আর 100 টাকার নোট ছাপিয়ে আনলেন। সেই সময় থেকে বাংলাদেশের টাকার পটভূমি শুরু হয়েছে। শুধু তাই নয়, এই টাকার একটা সিকিউরিটি, বিশ্ব সিকিউরিটির ব্যাপার আছে। সেই সিকিউরিটির ক্ষেত্রে তিনি দেখলেন জাল টাকা বের হয়ে যাবে। পরবর্তীতে তিনি লন্ডনে চলে গেলেন। লন্ডনে গিয়ে এরপরে 100 আর 1 টাকার নোট আন্তর্জাতিক যেন সম্মান এক দেশ আর এক দেশে আদান প্রদান করতে পারে সে ব্যবস্থা করে তারপরে বাংলাদেশের 1 টাকা, 5 টাকা, 2 টাকা, 100 টাকা, 1000 টাকা বর্তমানে রানিং চলছে। এভাবে করে বাংলাদেশের টাকার ইতিহাস শুরু হয়েছে। মাত্র আজকের 53 বছর আগের কথা। তার আগের, এখন থেকে 100 বছর আগে স্বর্ণ রূপা ছাড়া কোনো কিছুর দাম বিশ্বের ভেতরে ছিল না। আজও স্বর্ণের দাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আগামী কয়েক বছরের ভেতরে এই টাকা একেবারে নিঃশেষ হয়ে যাবে। দেখেন না, এখন টাকার জায়গায় চলে এসেছে একটা কার্ড, ডেবিট কার্ড। ঠিক কিনা? কার্ডটা শো করলে টাকা বের হয়ে যায়। এই ডেবিট কার্ডের কোনো মান নাই। দেখেন মাঝে মাঝে মোবাইলে টাকা পড়ছেন, কিছুক্ষণ পরে ফোন দিছেন, কয় যে ব্যালেন্স শূন্য, টাকা নাই, মানে টাকা কোম্পানি কেটে নিয়ে গেছে। এটা যেমন চুরি হয়, কার্ড মিটার বাংলাদেশে এখন থেকে 3 বছর আগে শুরু হয়েছে। আপনাদের মনে আছে তো? অনেক জায়গায়, এখানে হয়তো কার্ড মিটার আসে নাই। কার্ড মিটারে টাকা ঢুকিয়েছে, মালিক বাসায় এসেছে, বলছে আমার কার্ড মিটারে টাকা। উনি যখন শো করছে দেখে ব্যালেন্স 0। অর্থাৎ সিস্টেমটা এমনভাবে করা হয় চুরি করেই নেওয়া যায়।
এজন্য আমার দেশে যত কার্ড আমরা ব্যবহার করছি, এমনকি মোবাইলে বিদ্যুৎ, গ্যাস বিল, পানি বিল প্রদান করছি, সব কিছুর পিছনে মাস্টার প্ল্যান হচ্ছে আপনাকে আমাকে চুষে খাওয়া। অনেক সময় হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। এতটুকু আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাচ্ছি আজকের আমার প্রিয় ভাইয়েরা, যে যেখান থেকে এসেছেন, 1914 সালে মুসলমানদের অধপতনের পরে আমাদেরকে বিশ্ব গোলাম বানানো হয়েছে এবং আন্তর্জাতিক ব্যাংকের মাধ্যমে সুদ বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের অধীনে বাণিজ্যিক ব্যাংক থাকে বিভিন্ন, সেই ব্যাংকের অধীনে আপনি আজকের 100 টাকা ব্যাংকে রাখলে 20% এই ব্যাংক নেয়, 20% বাংলাদেশ ব্যাংকে দিতে হয়, আর 60% লোন হিসাবে মানুষের মাঝে সুদ হিসাবে দেওয়া হয়, আর সেখান থেকে 1% বিশ্ব ব্যাংক নিয়ে আপনার আমার রক্তগুলি চুষে চুষে খাচ্ছে। ঠিক কিনা বলেন? আমি আমার আলোচনা আজকের শেষ পর্যায়ে, আমার প্রিয় ভাইয়েরা, এই সুদ ভিত্তিক লেনদেন থেকে বের হয়ে আসতে হলে আপনাকে আমার সজাগ দৃষ্টি রাখতে হবে।